তো এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে একদম শেষ পর্যন্ত সকল বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করব এবং ফাইনালি আমরা দেখব এক্সেলে দারুণ এরকম একটি ডাটা অ্যানালাইসিস ফরম্যাট কিভাবে তৈরি করতে হয়, যেখানে কন্ডিশনাল ফরম্যাটিং, ভি লুকআপ, ইফ ফর্মুলা এবং সাম ফর্মুলা, এভারেজ ফর্মুলা এবং বিভিন্ন আপডেট ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়। তো মাইক্রোসফট এক্সেল আপনাদের কম বেশি কিন্তু সকলের কম্পিউটারে থাকার কথা। তো অফিস প্যাকেজ যাদের ইনস্টল করা থাকে সেটার ভিতরে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক এইগুলা থাকে। যদি আপনার কম্পিউটারে থাকে তাহলে তো ভালো, আর না থাকলে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন ভিডিও পাবেন, সেখান থেকে দেখে আপনি মাইক্রোসফট অফিস ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি যদি এক্সেল কম্পিউটারে ওপেন করতে চান সেক্ষেত্রে আপনি দুইভাবে করতে পারেন। যেমন আপনার উইন্ডোজ ভার্সনে এখানে যদি আপনি সার্চ দেন, এখানে যদি আপনি লেখেন হচ্ছে এক্সেল, তাহলে আপনি এক্সেল অ্যাপটি এখানে পেয়ে যাবেন। অথবা আমরা সচরাচর যেটা করি, আমরা সবাই মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে নিউয়ে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করে নেই। তো দেখেন এটা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটার উপরে ক্লিক করলাম, আমি এখানে লিখলাম হচ্ছে যে এক্সেল ডেমো, লেখার পরে আমি ইন্টার দিলাম। দেওয়ার পর এটার উপর যদি ডাবল ক্লিক করি তাহলে আমার এই যে এক্সেলের উইন্ডোটি অর্থাৎ ওয়ার্কশিটটি কিন্তু ওপেন হলো। তো স্বাভাবিক অবস্থায় আপনারা অনেকেই যেটা দেখতে পারেন সেটা হচ্ছে এখানে মাইক্রোসফট এক্সেলে কিন্তু অনেকগুলো শিট অ্যাড করা যায় একটা ফাইলের ভিতরে। যেমন এখানে বাই ডিফল্ট একটা শিট আছে, আমি যদি নিউ শিটের উপর ক্লিক করি আর একটা শিট হবে। দেখেন এই একটা শিট, যেমন এখানে যদি কিছু লিখি 1 2 3, আবার এই একটা শিট দেখেন এখানে লিখলাম 4 5 6, তাহলে কিন্তু আমার দুইটা শিট। এভাবে আপনি আরও অনেক শিট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো মাইক্রোসফট এক্সেলে দেখেন প্রত্যেকটা সফটওয়্যারের মতোই আপনি যদি ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টের মতো দেখেন, এখানে এই যে রিবনগুলো আছে আপনি এখান থেকে এটা এই যে এখানে ক্লিক করলে দেখেন এই যে হাইড করা যায়। আবার যদি হোমের উপরে বা ইনসার্টে কোথাও ক্লিক করেন তাহলে এটা চলে আসবে, এখান থেকে আমি পিন করে দিলাম তাহলে এটা থেকে যাবে। এখানে একটি বাটন আছে সেভ, এটা আছে আনডু বাটন। আর এখানে দেখেন যে ফাইল মেনুর আন্ডারে অনেকগুলো জিনিস আছে, আপনি সেভ করতে পারবেন ফাইলটি। নতুন কোনো এক্সিস্টিং যদি ওয়ার্কবুক থাকে, যেমন আমি যেগুলো এখানে ওপেন করেছি এগুলো এখান থেকে আপনি কোনো একটা এক্সেল ওয়ার্কবুক এখান থেকে ওপেন করে নিতে পারবেন, এই যে ব্রাউজের উপর ক্লিক করে আপনার কম্পিউটারের যে কোনো একটা, ঠিক আছে। আর হোমের আন্ডারেই হচ্ছে দেখেন ম্যাক্সিমাম ফরম্যাটিংগুলো এখানে আছে, আমরা যেগুলো ধাপে ধাপে কথা বলবো। ইনসার্টে দেখেন অনেকগুলো জিনিস আছে, পেজ লেআউট আছে, ফর্মুলা আছে, ডাটা আছে, এখানেও বেশ কিছু জিনিস আছে। এখানে দেখেন যে বারটি এটা হচ্ছে ফর্মুলা বার বলা হয়। হ্যাঁ, এখন এক্সেলে দেখেন এখানে কিছু জিনিস আছে এ বি সি ডি ই এফ জি এইচ। আবার এখানে দেখেন 1 2 3 4 5 6। তো সোজা যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি, এইগুলো আসলে কলাম, আর এই যে 1 2 3 4 5 6 এইগুলো হচ্ছে রো। আর এই বামে দেখেন যে স্ক্রল বার আছে, এটার মাধ্যমে আপনি যে নিচেই যেতে পারবেন। এটা দিয়ে আপনি যে ডানে বামে যদি আপনার ডানে আরও ডাটা থাকে আপনি যেতে পারবেন, ঠিক আছে। এখানে যদি আপনি কোনো একটা জায়গায় ক্লিক করেন, যেমন আমি মাউস দিয়ে এখানে ক্লিক করলাম, দেখেন এই প্রত্যেকটা যে ঘর যেটাকে আমরা সেল বলি, এই সেলের একটা রেফারেন্স আছে। দেখেন এখানে F4, এই সেলটাকে এই সেলের ঠিকানা, অর্থাৎ এই সেলের উপরে ক্লিক করলে দেখেন F4, যেমন 1 2 3, এখানে ক্লিক করলে দেখেন D5। তো D5টা কিভাবে আসছে দেখেন, এই যে D হচ্ছে কলাম আর 5 হচ্ছে রো, তাহলে এই সেলটার ঠিকানা হচ্ছে D5। যখন আপনি ফর্মুলা অ্যাপ্লাই করবেন তখন এই সেলের ঠিকানা আপনার খুব প্রয়োজন হবে। যদি আপনি সেলের ঠিকানা ধরে না করতে পারেন তাহলে কিন্তু ফর্মুলা ঠিকঠাক কাজ করবে না। আমি যদি সহজ প্রথমে একটা ফর্মুলা দিয়েই কথা বলি আপনাদের বোঝানোর সুবিধার্থে, দেখেন আমি এখানে লিখলাম হচ্ছে 5, এই সেলের উপরে লিখে ইন্টার দিলে পরে চলে গেল। এখানেও লিখলাম 5, লিখে ইন্টার দিলাম, দেখেন পরের সেলে চলে গেল। এখন এই দুইটা জিনিস যোগ করে আপনি ধরুন এখানে রাখতে চান, এখন দেখেন আমি এখানে ইকুয়াল সাইন দিলাম। এটা মনে রাখবেন, এক্সেলে যখনই আপনি কোনো ফর্মুলা বা কোনো ক্যালকুলেশন করতে যাবেন, যোগ বিয়োগ গুণ ভাগ বা যে কোনো ফর্মুলা, আপনি জানেন যে এক্সেলে বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, যেটাই হচ্ছে এক্সেলের সবথেকে দারুণ বিষয়। যত অ্যাকাউন্টিং, ক্যালকুলেশন, অফিসের হিসাব, ব্যবসার হিসাব, এগুলো এক্সেলের মাধ্যমে কিন্তু রাখা হয়। তো আমরা সচরাচর সবাই কী করব, ইকুয়াল সাইন দিব। দেওয়ার পরে আমি যদি একটু ম্যানুয়ালি করি, দেখেন এই সেলের উপরে ক্লিক করলাম, দেখেন এখানে এই ফর্মুলা বারে একটু খেয়াল করেন, ইকুয়াল এই যে G4, এই সেলটার যে রেফারেন্স এখানে সিলেক্ট হলো। এখন আমি দেখেন প্লাস সাইন দিলাম কিবোর্ড থেকে, এরপরে এই সেলটা সিলেক্ট করলাম, দেখেন G4 আর G5 এই যে দুইটা সেলের ঠিকানা। এখন আমি ইন্টার দিলাম, দেখেন এই দুইটা সেলের যোগফল কিন্তু এখানে চলে আসলো। এখন এক্সেলের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে অটোমেটিক সব কিছু করে দেয়। যেমন আপনি একবার এই ফর্মুলাটা এখানে করলেন, এখন আপনি এখানে যদি 250 লেখেন, এখানে 300 লেখেন,
দেখেন অটো যোগ হয়ে এখানে চলে আসছে। তাহলে বিষয়গুলো কিন্তু দারুণ, আপনি জাস্ট একবার ফর্মুলা অ্যাপ্লাই করবেন, বারবার হয়ে যাবে। যেমন আরও কিছু মজার জিনিস যদি এক্সেলে দেখায়, যেটা আমাদেরকে এক্সেল খুবই টাইম সেভ করার সুযোগ দেয়। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে 200, এখানে লিখলাম 100, এখানে লিখলাম 100, এখানে লিখলাম 2000, এইগুলাও আমি সাম ফর্মুলা আর অ্যাপ্লাই করব না, এটার উপরে ক্লিক করব। দেখেন এই কর্নারে রাখলে আমার মাউসের এই যে কার্সারটা চেঞ্জ হচ্ছে, আমি জাস্ট এইভাবে ধরে টেনে দিব, দেখেন অটোমেটিক এইগুলোর জন্য সে যোগ টেনে নিল। দেখেন এখানে অটো রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে। এক্সেলের এই বিষয়গুলো কিন্তু অনেক দারুণ। এখন কথা হচ্ছে, দেখেন আমি এই যে জিনিসগুলো লিখতেছি, এইগুলা দেখেন এই ডান বরাবর আসতেছে। যদি আমার মনে হয় যে এটা ডান বরাবর কেন আসছে, আমি এটা মাঝ বরাবর রাখবো। তাহলে দেখেন ওয়ার্ডে যেমন আছে না, এই যে সেন্টার করলে সেন্টারে, দেখেন এখানে ক্লিক করলে এই জিনিসটা কেন প্রয়োজন হবে, যখন আপনি সেলটা একটু বড় নেবেন, কোনো ক্ষেত্রে এরকম বড় সেল থাকবে, সেক্ষেত্রে আপনার এই দেখেন এখানে ক্লিক করলে দেখেন নিচের দিকে চলে আসছে, এখানে ক্লিক করলে মাঝ বরাবর, ঠিক আছে। এখান থেকে এই যে বামে, এখানে সেন্টার, এখানে ডানে। এরপরে এক্সেলের সবচেয়ে যে জিনিসটা দেখেন, এখানে আমি যদি জেনারেলের উপর ক্লিক করি, বিভিন্ন রকম ফরম্যাটিং আছে। আপনারা এক্সেলে অনেক টাইপের ডাটা কিন্তু আমরা লিখি। যেমন আমরা যদি কারেন্সির উপরে ক্লিক করি, দেখেন ডলার সাইন চলে আসছে। আপনি এই সাইন অবশ্য চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে মোর নাম্বার ফরম্যাটে যেতে হবে, যাওয়ার পরে এই যে কারেন্সির উপর ক্লিক করে এখান থেকে আপনি দেখেন বিভিন্ন দেশের টাকার সিম্বল আছে, আমাদের দেশের টাকারও আছে, আপনি খুঁজলে পেয়ে যাবেন, যে কোনো একটা সিম্বলে যে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। আর আরও বেশ কিছু দেখেন এখানে ফরম্যাটিং আছে। যেমন আমি যদি এখানে লিখি 12/2/2023 এভাবে লিখলাম, দেখেন এটা এই একটা ডেট অনুযায়ী, দেখেন আমি এই সেলের উপর ক্লিক করলে দেখেন জেনারেল, আর যখন এটার উপর ক্লিক করছি দেখেন সে ডেট ফরম্যাটিংয়ে নিয়ে নিয়েছে। আমি এখান থেকে ডেটের বিভিন্ন রকম ফরম্যাটিং আছে, যে লং ডেট যদি লিখি দেখেন এইভাবে আসবে, আবার যদি শর্ট ডেট দেই তাহলে এইভাবে আসবে। এখন আমার পছন্দ, আমি এইভাবে ডেট লিখবো না, অন্যভাবে লিখবো। তাহলে এটার উপর ক্লিক করে এখান থেকে আমি যে মোর নাম্বার ফরম্যাটে যাব, যাওয়ার পরে দেখেন এখানে কাস্টমের উপরে যদি ক্লিক করি, এখানে বিভিন্ন রকম দেখেন ডেটের টাইমের ফরম্যাটিং আছে। আপনি চাইলে অন্য যে কোনোভাবেও করতে পারেন। দেখেন এটা টাইম ফরম্যাটিংয়ে হয়ে গেল। অথবা আপনি এখানে ক্লিক করে আবার ধরুন ডেটের উপরে গেলেন, যাওয়ার পরে দেখেন ডেটের আরও কিছু ফরম্যাটিং আছে, এভাবে আপনি করে নিতে পারেন, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে এই যে লেখাগুলা, এই লেখাগুলা যদি আপনি একটু সুন্দর করতে চান, এগুলা সিলেক্ট করে এখান থেকে আপনি প্রথমেই আমাদের বাই ডিফল্ট যে ফন্টটা থাকে, বাই ডিফল্ট বলতে আমরা ইন্টারন্যাশনাল যে ফন্টটা ইউজ করি টাইমস নিউ রোমান, এটা সিলেক্ট করলাম। দেখেন ফন্ট চেঞ্জ হওয়ার পর আপনি চান এগুলোর একটা বর্ডার দিতে, দেখেন এখান থেকে বিভিন্ন রকম বর্ডার আছে। যে ওয়াল বর্ডার দিলে এরিয়াটা দেখেন বর্ডারের ভিতরে হয়ে গেল, সুন্দর লাগছে। এখন এইটা যে যোগফল কিভাবে বুঝবো, এগুলো সিলেক্ট করে একটু বোল্ড করে দিলে দেখেন বোঝা যাবে যে এটা হয়তো যোগ। আমি এই বরাবর এই সেলে লিখে দিলাম সাম, তাহলে কিন্তু যে কেউ দেখলে বুঝবে যে এই দুইটার যোগফল আসলে এখানে চলে আসছে। আবার এইগুলার পিছনে কিন্তু আপনি যে দেখেন কালার দিতে পারবেন। আমি এখানটা সিলেক্ট করে এখানে যাই, তাহলে বুঝতে পারবেন এই যে বিভিন্ন রকম সেলের কালার দিতে পারবেন। আবার এখান থেকে আপনি ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। এই দেখেন ফন্ট কালার চেঞ্জ হচ্ছে। এখন বিষয় হচ্ছে, আপনি ভুল করে ধরুন এই সেল আর এই সেল, এই দুইটা সেল যোগ করে ফেলছেন, কিন্তু এই দুইটার মাঝখানে আপনার আরেকটা রো দরকার। তাহলে আপনি কি করবেন, দেখেন এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, ইনসার্ট দিলে দেখেন এখানে আরেকটা রো ইনসার্ট হয়ে গেছে। এখন আপনি এখানে যদি দেখেন 30 লেখেন, তো দেখেন যখন আপনি 30 লিখলেন, খেয়াল করেন এখানে কিন্তু এটা অটো যোগ হয় নাই। সে কি করছে, এইটা আর এটা যোগ করছে, কিন্তু এইটা অটো করা যায়। দেখেন কিভাবে করবেন, আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পরে আমরা এখন একটা ফর্মুলা লিখব। আগে করছিলাম ম্যানুয়ালি, এখন লিখব অটোমেটিক, SUM সাম, লেখার পরে ব্র্যাকেট স্টার্ট। যে কোনো ফর্মুলা লিখতে, যেমন এটা সাম দিয়ে সাম করার জন্য ব্র্যাকেট স্টার্ট করলাম, করার পরে এই যে পর্যন্ত আমি সাম করতে চাই এগুলা মাউস দিয়ে ধরে সিলেক্ট করে দিলাম, দিয়ে এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে যে কোনো ফর্মুলার জন্য ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ অবশ্যই করতে হবে। আমি ইন্টার দিলাম, তো দেখেন এখানে 580 যোগ হয়ে গেছে, এই পর্যন্ত টেনে দিলাম। এটা দেখেন হ্যাশ দেখাচ্ছে, এটা একটু টেনে দিতে হবে। তাহলে দেখেন এই ফরম্যাটিংটা অটো এইগুলা জায়গায় চলে আসছে। আপনি যদি এগুলো আবার সিলেক্ট করে এখান থেকে জেনারেল করে দেন তাহলে ঠিক হয়ে যাবে। এখন দেখেন আমি এই সেলটা, এই রোটা ডিলিট করে দিলাম, অটো দেখেন এটা কমে গেল। আবার এখানে যদি একটা ইনসার্ট করি, করার পরে ধরুন এইটাতেই লিখলাম 500, দেখেন অটো যোগ হয়ে গেছে। বিষয়টা কিন্তু দারুণ। একইভাবে আপনার যদি কোনো কলামের এখানে অ্যাড করার প্রয়োজন হয়, যে এই দুইটার মধ্যে একটা কলাম আপনার প্রয়োজন, ভুলে আপনি অ্যাড করেননি, এটার উপর ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিলে দেখেন এখানে একটা কলাম কিন্তু ইনসার্ট হয়ে গেছে।
এখন যদি আপনি এখানে 200 লেখেন, এখানে 220 লেখেন, এখানে 200, এই ফর্মুলাটা ধরে এই পর্যন্ত এভাবে টেনে দিবেন, দেখেন অটো এখানে যোগ চলে আসছে। এখন আপনার প্রয়োজন হতে পারে যে এই যে কলামটা আমি আসলে ভুলে অ্যাড করছি এটা ডিলিট করে দিব। তো এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখেন এখান থেকে যে ডিলিট করে দিতে পারবেন, আবার কন্ট্রোল জেড প্রেস করলে আগের অবস্থানে চলে যেতে পারবেন। এখন অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় এটা আমি ডিলিট করব না, আমি এটা হাইড করে রাখবো পরে যদি প্রয়োজন হয়, কারণ আমি যখন প্রিন্ট দিব তখন এই কলামটা আমার দরকার নেই। সেক্ষেত্রে রাইট বাটনের উপর ক্লিক করে এই যে হাইডের উপর ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। আবার আনহাইড করতে গেলে এই টোটালটা সিলেক্ট করে যেখানে লুকিয়ে আছে দেখেন এই যে EFGH, এইচটা দেখেন নেই, আই আছে, এটার উপর ক্লিক করে আনহাইডে দিলে দেখেন এটা আবার বের হয়ে যাবে। একইভাবে আপনি এখানেও কাজটা করতে পারবেন, এই যে ডিলিট করতে পারবেন। আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, আবার এটার উপর ক্লিক করে এখান থেকে আপনি হাইডও করতে পারবেন। রো কলাম একই সিস্টেম, ঠিক আছে। এখন দেখেন এখানে আরও বেশ কিছু অপশান আছে যেগুলো আপনার প্রয়োজন হবে। এটার উপর ক্লিক করে আপনি যদি এই অপশানটার উপরে যান দেখেন আপনি আপনার এই লেখাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেন মুভ করতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি এটার উপর রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে গেলে এখান থেকেও দেখবেন যে অ্যালাইনমেন্ট পাবেন, এখান থেকে আপনি হাতে ধরেও এইভাবে মুভ করে দিতে পারেন, ঠিক আছে। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রাফ টেক্সট আর মার্জ অ্যান্ড সেন্টার। এই দুইটা জিনিস এক্সেলে অনেক বেশি প্রয়োজন হয়। দেখেন আমি যদি কোনো একটা কথা এখানে লিখতে চাই, যেমন লিখলাম হচ্ছে মাই নেম ইজ রায়হান তানজিম। খেয়াল করেন আমি লিখেছি এই সেলে, কিন্তু এই সেলের উপর দিয়েও কিন্তু পার হয়ে এই পর্যন্ত আসছে, কিন্তু এই সেলে কিন্তু ডাটাটা নেই, আছে এখানে। এখন আপনি যেটা করতে পারেন এই যে এখান থেকে ধরে এই যে কলামটা আপনি টেনে বড় করে দিতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনি টেনে বড় করলে আপনার প্রিন্টের এরিয়াতে আসবে না, আপনি অল্প জায়গায় আপনি সর্বোচ্চ এইটুকু জায়গা রাখতে পারবেন। কিন্তু এটা দেখেন যদি আপনি প্রিন্ট দেন এইটুকু কিন্তু আসবে না, শুধু এই মাই নেম ইজ এই পর্যন্ত আসবে। তাহলে আপনি কি করবেন, এটার উপর ক্লিক করে এই যে রাফ টেক্সটের উপর ক্লিক করলে দেখেন এই যে লেখাটা এই যে ভেঙে গেল। এখন এই মাঝ বরাবর রাখলেন, এখানে রাখলেন, দেখেন কিন্তু সুন্দর লাগতেছে। আর মার্জ অ্যান্ড সেন্টার আসলে কি প্রয়োজন হয়, যেমন আপনার এখানে দেখেন এই যে 3-4টা কলামে কিন্তু আপনার সাম আছে, আপনি এটাকে নেমিং করতে চান যে এইগুলো আসলে কি জিনিস। তো এই টোটাল এরিয়াটা আপনি সিলেক্ট করলেন, এই যে মার্জ অ্যান্ড সেন্টার দিলেন, দেখেন এই সবগুলা মিলে কিন্তু একটা সেল হয়ে গেল। এখন আমি বললাম মাই ডেইলি ডাটা লিখে এটা সিলেক্ট করলাম, করে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম, দেখেন এই যে টোটালটা মিলে একটা সেল হয়ে গেল এবং সেটার ঠিকানা হলো G3। তো মার্জ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সেলে, এই যে রাফ টেক্সট আর মার্জ এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এখন দেখেন এ কিন্তু রাফ করছে তার নিজের ইচ্ছা মতো, মাই নেম ইজ রায়হান তানজিম, কিন্তু আপনি চান মায়ের পরে পরের লাইন শুরু হবে অথবা নেমের পরে, সেক্ষেত্রে নেমের উপর ক্লিক করে নেমের পরে অল্টার ইন্টার বাটন প্রেস করবেন, দেখেন এটা পরের পেজে চলে গেছে। এটা ধরে একটু টান দিলে দেখেন মাই নেম উপরে থাকবে, পরেরটা নিচে চলে আসছে। তাহলে আপনারা ওয়ার্ডে যেটা করেন ইন্টার প্রেস করলে পরের লাইন শুরু হয়, আর এখানে অল্টার ইন্টার বাটন প্রেস করতে হবে। এখন আমরা আর কিছু ফর্মুলা দেখে নেই, সহজ ফর্মুলা এক্সেলের। তো আমরা বলেছিলাম যে এইরকম একটি ফরম্যাটিং তৈরি করা দেখব। যখন এই ফরম্যাটিংটা আমরা তৈরি করা দেখব তখনই আরও অন্যান্য কাজগুলো তখনই আমরা শিখে ফেলবো। তো যেগুলো এর ভিতরে নেই সেটা আগে আপনাদেরকে দেখাই। যেমন এক্সেলে আপনি যদি কোনো কিছু ইনসার্ট করতে চান, যেমন আমি ইনসার্টের উপরে ক্লিক করলাম, করার পরে এই যে পিকচারের উপর ক্লিক করলাম, দিস ডিভাইসে গেলাম, গিয়ে আপনার যেখানে পিকচার আছে চাইলে আপনি কোনো পিকচার ইনসার্ট করতে পারেন। আপনি এটা একটু ছোট করে নিলেন কোনো জায়গায়। এক্সেলে সচরাচর আসলে কেউ পিকচার ইনসার্ট ওইভাবে করে না, তারপরে আপনাদেরকে দেখালাম। এইটা ওই যে ওয়ার্ডে বা অন্যান্য ভার্সনের মতো এখান থেকে বিভিন্ন ইফেক্টও দেওয়া যায়। তো আমি এটা ডিলিট বাটন প্রেস করে মুছে দিলাম। কিন্তু ইনসার্টের ভিতরে সবচেয়ে এক্সেলের যে গুরুত্বপূর্ণ জিনিসটা আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাই। যেমন আমি এখানে লিখলাম BANGLA বাংলাদেশ, এখানে লিখলাম হচ্ছে ইন্ডিয়া, এখানে লিখলাম হচ্ছে ইন্ডিয়া, এখানে লিখলাম হচ্ছে ধরুন চায়না। লেখার পরে এগুলো একটু বড় করে দিতে পারি, অথবা দেখেন এখানে যদি ডাবল ক্লিক করি তার সাইজ অনুযায়ী বড় হবে। এখন ধরুন বাংলাদেশের পপুলেশন হচ্ছে এই যে 16 কোটি, আমি শুধু 16 লিখলাম। ইন্ডিয়া হচ্ছে ধরুন 130 কোটি, 130 লিখলাম। আর চায়না ধরুন 150 কোটি, এই তিনটা জিনিস আমি লিখলাম। এখন এই জিনিসটা যদি আমি এইভাবে মানুষকে দেখাই তার কিন্তু ভালো লাগবে না। তাহলে এটা আমি একটু ফরম্যাটিং করে নেই। এটা আমি যদি চার্টের মাধ্যমে দেখাই সেক্ষেত্রে আমি টোটাল ডাটাটা সিলেক্ট করব। আমরা ইনসার্টে যাব, যাওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন রকম চার্ট আছে। আমি এখান থেকে এই চার্টের উপরে এই কর্নার রিকমেন্ডেড চার্টের উপর ক্লিক করলাম,
করার পরে দেখেন অল চার্টে গেলাম, যাওয়ার পরে যে পাই চার্ট আছে দেখেন বিভিন্ন রকম পাই চার্ট, আমি ওকে দিলাম। তো দেখেন বাংলাদেশের কিন্তু এই যে অল্প পপুলেশন, ঠিক আছে। এখন আপনার এটা হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি এখান থেকে চার্টের বিভিন্ন স্টাইল আছে দেখেন, এই যে এটার উপর যদি ক্লিক করি এখন কিন্তু আপনার বোঝার সুবিধা হচ্ছে যে 51%, এটা হচ্ছে চায়না পপুলেশন, এটা দেখেন ইন্ডিয়া হচ্ছে 44 আর বাংলাদেশ এইটুকু। এরপরে দেখেন আরও কিছু চার্টের অপশান আছে এখান থেকে, এই যে এটা যদি দেখেন তাহলে আরও আপনার বুঝতে সুবিধা হবে। এখানে এটার উপর ক্লিক করে আপনি চার্টের একটা টাইটেলও দিতে পারেন যে পপুলেশন চার্ট, এটা দিলেন। এখন দেখেন এই চার্টটা আপনি যদি কাউকে দেখান তাহলে সে কিন্তু সহজেই বুঝতে পারবে কী বোঝানো হচ্ছে। এভাবে আপনি চার্ট ইনসার্ট করে নিতে পারেন। অথবা আরও এক রকমের চার্ট যদি আপনাদেরকে দেখাই, এখানে লিখলাম আতিফ, এখানে আমি উপরে লিখে নিই হচ্ছে নেম, আর এখানে লিখলাম হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে। এখানে একটা মজার জিনিস আছে দেখেন, আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে লিখে যদি টান দেই তাহলে দেখেন এই যে অটোমেটিক অন্য মাসগুলো চলে আসছে। সেমভাবে আপনি স্যাটারডে, সানডে, মন্ডে লিখে টান দিলেও এভাবে কিন্তু চলে আসবে। ধরুন সে জানুয়ারি মাসে সেলস করছে 200 পিস, ফেব্রুয়ারিতে 150, মার্চে 120, এপ্রিলে ধরুন 200, মেতে 200, জুনে 100, এখানে 150, এখানে দিলাম 200। এখন এই টোটাল ডাটাটা আমি এখান থেকে সিলেক্ট করি, করার পরে আমি ইনসার্টে গেলাম, যাওয়ার পরে এই যে আবার চার্টের এখানে যাই, এখানে দেখেন রিকমেন্ডেড চার্ট, সে বলতেছে এই চার্টটা ভালো হবে। আমি এখান থেকে অল চার্টে গিয়ে এখান থেকে আমি দেখেন কলাম চার্ট আছে, আমি যে কোনো একটা চার্ট এখান থেকে নিতে পারি, এই চার্টটাই নিলাম। তো দেখেন এই যে আতিফ, তার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে তার সেলস কেমন, এইগুলা কিন্তু চার্টের মাধ্যমে দেখানো যাচ্ছে। আপনি এখান থেকে চাইলে চার্টটা সুন্দর করে নিতে পারেন বা বিভিন্ন রকম জিনিস আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এই জিনিসটা যদি আপনি কাউকে দেখান যে জনাব আতিফের সেলস ভ্যালু এরকম, তাহলে কিন্তু সে সহজেই বুঝে ফেলতে পারবে। আমি এটার উপর ক্লিক করে কি করলাম, ডিলিট করে দিলাম। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এক্সেলে কীভাবে চার্ট ইনসার্ট করতে হয় এবং সেই চার্টকে কীভাবে বিভিন্নভাবে সাজাতে হয়। ইনসার্টের ভিতরে আরও কিছু জিনিস আছে, যেমন শেপ আছে, যেগুলো আসলে এক্সেলে খুব একটা প্রয়োজন হয় না। বিভিন্ন জিনিস ড্র করার জন্য এই শেপগুলো ইউজ করা হয়। শেপ মেইনলি আসলে পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ডে বেশি ইউজ হয়, এই জন্য বিষয়টা আমি স্কিপ করে যাচ্ছি। এরপরে আরেকটা বিষয় না দেখালেই নয়, সেটা হচ্ছে লিঙ্ক করা, ঠিক আছে, যেটাকে হাইপার লিঙ্ক বলে। যেমন ধরুন আমি এই নামটার উপরে ক্লিক করে আমরা এখানে এই লিঙ্কের উপরে ক্লিক করলাম, করার পরে আপনি এই নামে ক্লিক করলে যেন কোনো কিছু অন হয়, যেমন আপনি সেটা হতে পারে একটা ওয়েব অ্যাড্রেস, হতে পারে একটা ফাইল ওপেন হবে বা কোনো কিছু, ঠিক আছে। যেমন আমি একটা ওয়েব অ্যাড্রেস দিয়ে যদি দেখাই, এখানে আমি লিখলাম হচ্ছে www.facebook. এখানে লিখি হচ্ছে com, লেখার পরে ওকে দিলাম। এখন দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে। এটার উপর ক্লিক করলে কিন্তু facebook.com-এ চলে যাবে, আপনি জাস্ট হচ্ছে এটার উপর ক্লিক করলেই কিন্তু হবে। তো এইভাবে আপনি সহজে লিঙ্কও করে নিতে পারেন, খুব একটা প্রয়োজন হবে না। এরপরে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ভিউ। দেখেন ভিউয়ের ভিতরে এখানে কিছু জিনিস আছে, এই যে গ্রিড লাইন, এটা যদি উঠিয়ে দেই তাহলে কিন্তু আমার এই যে পিছনে যে সেলের যে দাগগুলা ছিল এটা কিন্তু উঠে গেছে, যেটা আমরা সবসময় দিয়ে রাখি বোঝার সুবিধার্থে। এখানে আছে ফর্মুলা বার, ফর্মুলা বারটা আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা বোঝার জন্য। আর হেডিং আছে, হেডিংটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এই যে ABCD এগুলো না দেখলে আমি বুঝতে পারবো না। এগুলা চাইলে আপনি এখান থেকে আনচেক করে নিতে পারেন। তো চলুন আমরা এখন সেই ফরম্যাটিংটা তৈরি করি, যে ফরম্যাটিংটা আমরা এখানে দেখেছিলাম, এবং টোটাল ফর্মুলাগুলো বা এক্সেলে ফর্মুলা কীভাবে ইউজ হয় বা অ্যাডভান্স ফর্মুলাগুলো আমরা এর মাধ্যমে দেখে নিব। তো আমরা সেই অ্যাডভান্স ফরম্যাটিংটা ওপেন করলাম। কাজটি শুরু করার তো এইটা আমার একটা এক্সেল শিট, যেটার নাম হচ্ছে এক্সেল ফুল কোর্স। দেখেন আরেকটা শিট আছে, এই শিটটা কিন্তু আমি চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিলিটও করতে পারি, অথবা দেখেন এই শিটের উপর রাইট বাটন ক্লিক করে মুভ আর কপি, এটার উপর ক্লিক করে ক্রিয়েট এ কপি করে ওকে দিলে দেখেন সেম শিট দেখেন দুইটা হয়ে যাবে, ঠিক আছে। আপনি যে কোনো একটার ভিতরে কাজ করলে না এই শিটের ডাটা যেন নষ্ট না হয়ে যায়, সেক্ষেত্রে আপনি দুইটা শিট করেও নিতে পারেন। এখন আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম, আমি এই যে ডিলিট করে দিচ্ছি। এখন আমি নতুন একটা শিট নিব, দেখেন এখানে আছে নিউ শিট, একদম টোটাল একটা নতুন শিট নিলাম, আমি সেভ করে নিলাম। এখন প্রথমেই আমরা যেটা করব, এই শিটের মতো করে দেখেন এখানে কিছু জিনিস আছে, সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, আর এখানে জানুয়ারি থেকে মে পর্যন্ত। তো আমরা এখানে লিখে নেই, ধরুন আমি এখান থেকেই লেখা শুরু করলাম, SERIAL সিরিয়াল নং, এমপ্লয়ি নেম,
এরপরের সেলে কিন্তু আমি লিখলাম এমপ্লয়ি আইডি। ঠিক আছে, আপনি কিন্তু খেয়াল করবেন যখনই লিখছি সেলগুলা কিন্তু ওভারল্যাপ হয়ে অন্য সেলে চলে যাচ্ছে। আপনি এখানে ডাবল ক্লিক করলে দেখেন এই সেলের সমান কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমি এখানে লিখলাম হচ্ছে জানুয়ারি, লিখে ইন্টার দিলাম। এখন খেয়াল করেন আমি যদি এইটা ধরে এই পর্যন্ত টান দিই, এই যে মে পর্যন্ত হয়ে গেল, এটাই আমার মে পর্যন্তই আছে। এরপরে আমি এখানে লিখবো হচ্ছে টোটাল, TOTL টোটাল। এরপরে আমি এখানে লিখলাম হচ্ছে অ্যাভারেজ, আসলে লেখা ছিল সেলস। এরপরে আমি এখানে লিখবো হচ্ছে বোনাস। ঠিক আছে, এটা ডাবল ক্লিক করলে দেখেন বড় হয়ে যাবে। দেখেন এখানে এই যে তিনটা কলাম, এই তিনটা কলাম মিলে কিন্তু আমার এমপ্লয়ের ইনফরমেশন, সেটা আমি এখানে বলে দিব। এই তিনটা মিলে মার্জ অ্যান্ড সেন্টারের উপরে ক্লিক করব। এখানে আমি লিখব হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন। ঠিক আছে, লিখে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এই পর্যন্ত আমার হচ্ছে মাসের নাম, তো এইগুলা হচ্ছে দেখেন এখানে সেলস লিখেছি, তো আমি এখানে লিখলাম হচ্ছে সেলস লিখলাম। এরপরে আমি এই দুইটা সিলেক্ট করলাম, করে মার্জিন সেন্টার দিব। এখানে আমি দেখব হচ্ছে রিপোর্ট, যে আসলে কি অবস্থা রিপোর্ট। আর বোনাস, এইটার যেহেতু উপরে লেখার কোনো কিছু প্রয়োজন নেই, এই দুইটা মিলেই আমি মার্জ করে দিলাম। কেন করলাম এখন বুঝতে সুবিধা হবে। দেখেন এখন এই টোটালটা ডাটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এই যে অল বর্ডার করে দেই, দেখেন এখন কিন্তু মোটামুটি একটা ফরম্যাটিংয়ে আসছে। এখন আবার টোটালটা সিলেক্ট করি, এইভাবে মাঝ বরাবর রাখি। এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দেই হচ্ছে টাইমস নিউ রোমান। এরপরে এইগুলার ফন্ট একটু বড় করে দেই, এই যে এই পর্যন্ত দেখেন এটা আমি 14 করে দিচ্ছি। করে আমি এইগুলা একটু বোল্ড করে দিলাম, দিয়ে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার ধরুন আমি দিয়ে দিলাম। একইভাবে এইগুলাও সিলেক্ট করি, করে এখান থেকে বোল্ড করে দেই, এটার ফন্ট সাইজ 12 করে দেই। এখানেও আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার কিন্তু দিয়ে নিতে পারি, এই কালারটা দিয়ে নিলাম। এখন এইগুলো আরেকটু আমি বড় করে দেই, এই যে ডাবল ক্লিক করে করে। ঠিক আছে, এখন আপনার কাছে মনে হতে পারে আমি সবগুলা কলাম যদি একই সাইজের করতে চাই আমি তো বুঝবো না কোনটা বড় কোনটা ছোট। সেক্ষেত্রে এইগুলো আপনি সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, দেখেন যে কলাম ওয়াইড আছে, আপনি ধরেন এখান থেকে দিলেন 30, দেখেন সবগুলা 30 সাইজের হয়ে গেছে। আমি Ctrl Z প্রেস করে আগের অবস্থানে চলে আসলাম। একইভাবে আপনি এই যে রো ওয়াইডও আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখেন আছে রো হাইট, দেখেন আপনি এখান থেকে দিলেন হচ্ছে 15, দেখেন একটু চেঞ্জ হয়েছে। এখানে আমি যদি 15 জায়গায় দেখেন 30 দেই, বুঝতে সুবিধা হবে। দেখেন সবগুলার এই সাইজ কিন্তু একই রকম হয়ে গেছে। আমি Ctrl Z প্রেস করে আগের অবস্থানে চলে আসলাম। এই বোনাস, এটাতেও আমি একটা কালার দিয়ে নিচ্ছি, বোনাসও একটা কালার দিয়ে নিলাম। এখন এগুলা মোটামুটি দেখেন ফরম্যাটিং হয়ে গেল। এখন আমার উপরে কিছু হেডিং প্রয়োজন, আমি কিসের কোম্পানি বা কি সেটাও লিখব। এই যে মার্জিন সেন্টারে গেলাম, এখানে আমি এখন লিখব, সবগুলা বড় হাতের লিখি, ক্যাপস লক প্রেস করে নিলাম, রায়হান তানজিম অ্যান্ড কোম্পানি ইনফরমেশন, এটা লিখলাম। লিখে এটার ফন্ট সাইজ একটু এখান থেকে বড় করে নেই। এখান থেকে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। আবার এইগুলা টোটালটা সিলেক্ট করে এখান থেকে মার্জ করে নিলাম। এখানে আমি লিখলাম হয়তো কোম্পানি সেলস ডাটা অ্যানালাইসিস। ঠিক আছে, আপনার যেরকমটা মনে হয় আপনি লিখলেন, এই ফন্ট রাখলাম। এখন এইটার একটা ব্যাকগ্রাউন্ডে আমি হয়তো কালার দিয়ে নিলাম, এইটারও হয়তো অন্য একটা কালার দিয়ে নিলাম, আপনার যেভাবে ভালো লাগে। দেখেন বেশ সুন্দর একটা ফরম্যাটিংয়ে কিন্তু চলে আসছে, দেখেন অনেকটা কিন্তু এটার মতো হয়ে গেছে। এখানে খেয়াল করেন এই নামগুলা বোল্ড নেই, এইগুলা, তো আমি এটা বোল্ড হয়তো চাইলে উঠিয়ে দিতে পারি। এখন আপনি যদি চান এইগুলা মাঝ বরাবর রাখতে, এখান থেকে মাঝ বরাবর রাখলে মাঝে চলে আসবে। সেভ দিয়ে নিলাম। এখন সিরিয়াল নাম্বারে আমরা এখানে দিব 1, এখানে দিব 2। এখন আমার সবগুলা লেখার দরকার নেই, 1 2 সিলেক্ট করে দেখেন এখান থেকে আমার যে পর্যন্ত প্রয়োজন আমি এই যে টান দিয়ে চলে আসলাম, 20 পর্যন্তই ধরুন নিলাম। আমার এটাতে 23 আছে, আমি এখানে 20 পর্যন্ত নিলাম। এখন আমার আসলে ডাটা লেখার পালা। আমি আসলে ডাটা যদি এখন হাতে লিখি তাহলে আপনাদের অনেক সময় প্রয়োজন হবে। আমি জাস্ট যেটা করি, এই নামগুলা এখান থেকে কপি করে আনি, এই যে এখান থেকে কপি করি, আর মাঝখান দিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেখাই যে কপির ভিতরেও কত ঝামেলা আছে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, যদি আমি এখানে Ctrl V বাটন প্রেস করে, এখানে কিন্তু আমি Ctrl C বাটন প্রেস করে কপি করলাম, আর এখানে Ctrl V দিলে দেখেন ওই জায়গার মতো ফরম্যাটিং ফন্ট চলে আসলো। ঠিক আছে, কিন্তু আমি ধরুন আমি নতুন করে এখানে চাই, ওই জায়গার কোনো কিছুর মতো আমি চাই না, শুধু লেখাটা চাই, তো আমি এটা মুছে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আসলে 23 পর্যন্ত কপি করে করতেছি, তো আমি এটাও 23 পর্যন্ত করে নেই, তাহলে ভালো হবে। এখন আমি এটা আবার কপি করে নিই, Ctrl C বাটন প্রেস করে। এখন এখানে গিয়ে আমি রাইট বাটন প্রেস করব, করে পেস্ট স্পেশালে যাব। দেখেন এখানে অনেকগুলো জিনিস আছে, আপনি শুধু ফর্মুলা কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন,
ভ্যালু করতে পারবেন। আর অল দিলে সব কিছু আসবে, আমি শুধু ভ্যালু দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখেন এই ফন্ট কিন্তু এই জায়গার মতো আসছে, এই জায়গার মতো কিন্তু আসে নাই। একইভাবে আমি এটা কপি করলাম, এই যে Ctrl+C বাটন প্রেস করে এখানে যদি দেখেন আপনি পেস্ট করে দিই সরাসরি, তাহলে দেখেন বর্ডার টর্ডার সব সহ বা ওই জায়গায় ফন্ট সহ চলে আসছে। এখন খেয়াল করেন আমার এখানে কিছু ডেটা আছে যে মে পর্যন্ত, এই ডাটাগুলো আমি হাতে লিখেছি, এগুলো আমি লিখি Ctrl+C বাটন প্রেস করে। এখন দেখেন আমি যদি এখানে এটা পেস্ট করে দেই তাহলে ওই জায়গার সব ফরম্যাটিং সহ পেস্ট হয়েছে। এখন Ctrl+Z বাটন প্রেস করি, আমি এখানে কি করব, এটা পেস্ট স্পেশালে গিয়ে আমি শুধু এখান থেকে যে ভ্যালু পেস্ট করব। দেখেন আমি কিভাবে পেস্ট করছি, এই প্রথম সেলটা ক্লিক করে ভ্যালু আকারে পেস্ট করতেছি। পেস্ট স্পেশালে গিয়ে দেখেন আমার শুধু ভ্যালুগুলো এখানে পেস্ট হলো, কোনো ফর্মুলা বা কোনো কিছু নেই যে এখান থেকে দেখেন। এখন খেয়াল করেন এখানে এই টোটালের ঘরে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করা, ঠিক আছে। এখন দেখেন এই টোটালের ঘরে এই ফর্মুলা সহ যদি আমি এখান থেকে নিয়ে যাই, নিয়ে এখানে কপি করি, তাহলে এই ফর্মুলা যদি কপি করেন তাহলে উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা আছে। কেমন সম্ভাবনা আছে? আপনি যদি এখানে কোনো ডেটা না থাকে, যেমন আপনাদেরকে বোঝাই, ধরুন আপনি এই সেলটা শুধু কপি করলেন যে Ctrl+C বাটন প্রেস করে। এখন দেখেন আপনি হয়তো চাচ্ছেন এই ভ্যালুটা এখানে পেস্ট করতে, আপনি Ctrl+V বাটন প্রেস করে সহজে পেস্ট করে দিলেন, কিন্তু আসলো কি 0। তো আপনি অবাক হয়ে গেলেন যে কি হইলো আসলে, আমি এখানে ছিল 1,77,000 পেস্ট করলাম, হয়ে গেল 0। কারণ দেখেন এখানে যখন ফর্মুলা পেস্ট হচ্ছে তখন এই ভ্যালুগুলো আসে যোগ টানতেছে, কারণ এখানে এইভাবে ছিল না, এক্সেল অটো কিন্তু এইগুলার যোগ হিসাবে এখানে দেখাবে, কিন্তু এখানে তো কিছু নেই, তাহলে সে তো 0ই দেখাবে। কিন্তু আপনি তো চান শুধু ভ্যালুটা, তাহলে কি করবেন, Ctrl+C বাটন প্রেস করবেন, যেখানে পেস্ট করবেন রাইট বাটনে গিয়ে পেস্ট স্পেশালে গিয়ে শুধু ভ্যালু পেস্ট করবেন, দেখবেন শুধু ভ্যালুটা পেস্ট হয়েছে। দেখেন এখানে কিন্তু ফর্মুলা সহ পেস্ট হয়েছে এই যে, কিন্তু এখানে দেখেন শুধু ভ্যালু পেস্ট হয়েছে। আমি আবার এখানে ক্লিক করে এখানে দিছি এইটা ইকুয়াল টু এইটা হয়ে গেছে, এন্টার দিলাম, ঠিক আছে। তাহলে আপনি পেস্ট স্পেশালে গিয়ে শুধু ভ্যালু যখন পেস্ট করবেন তখন কিন্তু আপনার ঝামেলাটা মিটে যাবে। তো আমি এই টোটাল অ্যাভারেজ এই জিনিসগুলো আর এখান থেকে কপি করব না, কারণ এগুলো আপনাদেরকে এখানে আমি ফর্মুলা ইউজ করে করে দেখাবো। তো প্রথমেই যেটা করি, আমি এই টোটালটা সিলেক্ট করে নেই, নিয়ে এখান থেকে ওয়াল বর্ডার দিয়ে দিলাম, এখান থেকে মাঝ বরাবর এইভাবে দিলাম, ফন্ট চেঞ্জ করি করে টাইমস নিউ রোমান করে দিলাম। এখন আমি চাই যে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের টোটালটাও এর নিচে একটু দেখতে, আমি এই পর্যন্ত সিলেক্ট করে এখানে মার্চ করে দিলাম, দিয়ে এখানে লিখলাম হচ্ছে টোটাল লিখলাম। লিখে এখানে আমরা কি করব, ইকুয়াল দিব, দিয়ে ওই যে সাম ফর্মুলা ইউজ করব, ঠিক আছে। এই যে সাম দিয়ে ব্র্যাকেট স্টার্ট দিয়ে একদম এই যে উপর থেকে নিচ পর্যন্ত টেনে দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিয়ে দেখেন এখন আমি কি করব, এই যে এখান থেকে এই পর্যন্ত টেনে দিলে অটো কিন্তু প্রত্যেকটা সাম চলে আসবে। দেখুন তো এখানের মতো হয়েছে কিনা, এই যে এখানের মতো হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন বর্ডারের ক্ষেত্রে আরও একটা সুন্দর জিনিস আছে, যদি আপনি এই টোটালটা এখান থেকে সিলেক্ট করে এখানে আরও কিছু বর্ডার আছে, এই যে থিঙ্ক আউটসাইড বর্ডার দিলে বেশ সুন্দরই কিন্তু লাগবে। এখানে আমি টোটালটাও সিলেক্ট করে এখান থেকে সিম্পল বর্ডার দিয়ে নেই, এই বর্ডারটা দিয়ে নিই। এখান থেকে আবার বর্ডার চলে গেছে, আউটসাইড বর্ডারের একটা অসুবিধা আছে, একদম ফাইনালি দিলেই ভালো হয়। এখান থেকে আপনি কি করবেন, ফন্টটা চেঞ্জ করে নেবেন। এখন আমরা কি করব, এই যে রিপোর্টের টোটালটা দেখব, এখানেও আমরা সাম ফর্মুলা ইউজ করব টোটাল সেলসটা। তো এই ফরম্যাটিংয়ে আসলে কি আছে যদি আপনাদেরকে একটু বুঝাই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এখানে আমার এমপ্লয়ির নাম, সিরিয়াল নাম্বার এবং এই ব্যক্তিগুলো প্রতি মাসে কত টাকা সেল করেছে সেইটা আসছে, আর তার টোটাল সেল কত এই 5 মাসে সেইটা আমি এখানে দেখব। আমি ইকুয়াল সাম ফর্মুলা দিলাম, এই যে সাম ব্র্যাকেট স্টার্ট দেওয়ার পরে এই পর্যন্ত সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। আপনি কিন্তু একটা একটা করেও করতে পারেন, ওই যে আমি আপনাকে দেখিয়েছিলাম না ইকুয়াল দিয়ে একটা একটা করে সেল, যেমন এই যে এইভাবে, কিন্তু সেটা আসলে ভালো হবে না, কারণ যদি আপনি এর ভিতরে আর কোনো কলাম ইনসার্ট করেন এটা অটো আপডেট হয় না। এখন দেখেন আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, আমি এখানে রেখে এই যে মাউসের কার্সার চেঞ্জ হলে এখানে ডাবল ক্লিক করি, দেখেন অটো এই পর্যন্ত ফর্মুলা চলে আসছে, আমার টেনে দেওয়ারও দরকার নেই। এখন আমার এই টোটাল দেখেন এই ব্যক্তি এই 5 মাসে এই টাকা সেলস করছে, কিন্তু আমি চাই সে প্রতি মাসে আসলে এভারেজে কত টাকা সেলস করছে, অর্থাৎ কোনো মাসে 30, কোনো মাসে 30, 25, 46, 46, তাহলে এভারেজে কত করছে। আমি এখানে এভারেজ ফর্মুলা ইউজ করব, ইকুয়াল দিব। তো সচরাচর যারা ফর্মুলা না জানে তারা অনেকে কি করে, ওই এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, এটা যোগ হবে না, এটা মুছে দিই। এই দেখেন এখানে আসছে 5টা, আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেই প্রথমে এবং শেষে। এখানে ভাগ কি করে, যে কয়টা ভ্যালু আছে, তাহলে 5 মাস, তাহলে 5 দিয়ে ভাগ করে, এইটাও কিন্তু এভারেজ আসলো। কিন্তু এভাবে করলে যে ডাইনামিক্যালি কিন্তু চেঞ্জ হবে না। এক্সেলে আপনি যেভাবে করবেন, লিখবেন হচ্ছে অ্যাভারেজ, এই যে এভারেজ ফর্মুলা চলে আসছে, এর উপর ক্লিক করবেন,
এখান থেকে ধরে এই যে এই পর্যন্ত টেনে দিবেন, ব্র্যাকেট ক্লোজ ইন্টার, দেখেন চলে আসছে। এখানে ক্লিক করব, এই যে এখানে ডাবল ক্লিক করব, দেখেন নিচ পর্যন্ত চলে আসছে। মজার না বিষয়টা? এখন খেয়াল করেন, আমি এখানে কিছু সবথেকে এক্সেলের একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। দেখেন এই যে ভ্যালুগুলা, এখানে হয়তো অনেক ডেটা এরকম আরও থাকতে পারে। আমি এক নজরে দেখতে চাই কারা আসলে মাসে 30,000 টাকার কম সেল করছে, আমি এখানে হাইলাইট করতে চাই, লাল কালার হয়ে যায়। তো আমি সেটা কি করব, যে পর্যন্ত ডেটা প্রয়োজন এই যে আমি সিলেক্ট করে নিলাম। এই যে হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, যাওয়ার পরে দেখেন হাইলাইট সেল রুল, এখানে একটা জিনিস আছে লেস দেন, এটার উপর ক্লিক করব। তো আমি এখানে দেখতে চাই এই যে লেস দেন কত টাকার নিচে, এই যে 30,000 টাকা লিখলাম, 30,000 টাকার নিচে যারা সেলস করছে এগুলো লাল হয়ে যাবে। এখান থেকে আমি যাব কাস্টম ফরম্যাটে গিয়ে, যে ফিল কালার, এখান থেকে ধরুন আমি রেড রিলেটেড একটা কালার দিয়ে দিলাম, এরকম একটি কালার হয়তো দিতে পারি, ঠিক আছে? এই কালারটাই দিলাম, আমি ওকে দিলাম। এটা আসলে বেশি গাঢ় লাগতেছে, আমি অন্য হালকা একটা কালার দিয়ে এইটা দিয়ে ওকে দিলাম, ওকে দিলাম। এখন দেখেন এখান থেকে এই পর্যন্ত কারা কোন মাসে 30,000 টাকার কম সেলস করছে ওইগুলো কিন্তু দেখেন হাইলাইট হয়ে গেছে। এখন আমি আরও একটা জিনিস দেখতে চাই, এখানে দেখেন যাদের এভারেজ সেলস 30,000 টাকার বেশি, সেইটা আমি সবুজ করতে চাই। তাহলে এগুলো সিলেক্ট করব, করার পরে এখানে আরও একটা বাদ পড়ে গেছে, যে পর্যন্ত সিলেক্ট করব কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুল। আমি এখানে লিখব এই যে গ্রেটার দেন যেগুলো হচ্ছে 30,000 টাকার বেশি। আমি এখান থেকে কাস্টম ফরম্যাটে যাব, ফিল কালার দিব, ধরুন এই যে সবুজ, ওকে দিলাম। দেখেন তারা 30,000 টাকার বেশি। তাহলে কিন্তু আমার দেখেন ফরম্যাট কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, তাই না? বিষয়টা কিন্তু দারুণ। এখন এই যে বোনাসের ঘরে আমরা একটা দারুণ ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা এখানে হয়তো আপনার কোম্পানি তাকে বলে দিল আপনাকে যে যারা 30,000 টাকা বা যারা 30,000 টাকার বেশি সেলস করছে তারাই কেবল বোনাস পাবে, অর্থাৎ 30,000 টাকার সমান যে করছে সে পাবে না, 30,000 টাকার বেশি যে করছে সে বোনাস পাবে। এরকম ধরুন 1,000 এমপ্লয়ি আপনাকে দিল। এখন একটা একটা করে যদি আপনি এরকম খুঁজেন, আপনার তো সারাদিন লাগবে। এখন আমরা এক্সেলে এটা অটোমেটিক করব, ইকুয়াল দিব, দেওয়ার পরে এক্সেলের সেই ইম্পর্ট্যান্ট ফর্মুলা ইফ, যেটা দিয়ে অনেক কিছু করা যায়। ইফ হচ্ছে একটা কন্ডিশনাল ফর্মুলা, যেটা দিয়ে আপনি বিভিন্ন কন্ডিশন তাকে দিবেন, দিয়ে সে যাচাই করবে যে ঠিক আছে কিনা, এরপরে আপনাকে একটা আউটপুট দেবে। যে রেজাল্ট শিট আছে না, রেজাল্ট শিটও কিন্তু ইফ ফর্মুলা দিয়ে করা হয়ে থাকে। তো আমি এখানে ইফ লিখলাম, লেখার পরে ইফ দেখেন বলতেছে লজিক্যাল টেস্ট, তুমি একটা লজিক্যাল টেস্ট দাও। তো আমি তাকে বললাম এই যে সেলটা সিলেক্ট করলাম, এই সেলের ভ্যালু দেখেন এখানে আমি গ্রেটার দ্যান সাইন দিলাম। গ্রেটার দ্যান সাইন আপনার কম্পিউটারে যে স্পেসের উপরে পেয়ে যাবেন। এই সেলের ভ্যালু যদি 30,000 টাকার বেশি হয়, দেখেন আমি তাকে বলছি লজিক্যাল টেস্ট দিয়ে, এই লজিক্যাল টেস্ট দিয়ে যে এখন কমা দিতে বলতেছে কমা দিলাম। দেখেন যদি এই ভ্যালু ট্রু হয়, তাহলে কোনো কিছু যদি এক্সেলে ফর্মুলার ভিতরে লিখতে হয় টেক্সট ভ্যালু, তাহলে ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয়। তো আমি লিখি ভ্যালু যদি ট্রু হয় তাহলে আমি লিখব বোনাস অ্যাপ্লিকেবল, আবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। এখন এই যে ফর্মুলার যে কমাটা আছে ওইটা ক্লোজ করে দিব। আর এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমি ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখব নট অ্যাপ্লিকেবল, আবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে ব্র্যাকেট ক্লোজ। দেখেন আমরা কি করলাম যদি এখানে দেখাই, সেটা হচ্ছে যদি এই সেলের ভ্যালু, এই যে অ্যাভারেজ সেলের ভ্যালু 30,000 টাকার থেকে বেশি হয় তাহলে বোনাস অ্যাপ্লিকেবল, না হলে নট অ্যাপ্লিকেবল। আর যখনই ফর্মুলার ভিতরে আপনি কোনো টেক্সট ভ্যালু লিখবেন সেটা ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। আমি ইন্টার দিলাম, দেখেন বোনাস অ্যাপ্লিকেবল, আমি একটু টেনে দেই কারণ সে 35,000 টাকা পেয়েছে। এখন আমি এই পর্যন্ত যদি টেনে দেই, দেখেন এইগুলা কিন্তু দেখেন যেগুলো আমি হাইলাইট করছিলাম না 30,000 টাকার উপরে, সেইগুলাই কিন্তু দেখেন বোনাস অ্যাপ্লিকেবল এই যে চলে আসছে, ঠিক আছে? এখন একটা জিনিস আমি দেখি যে এটা ফর্মুলা আসলে অটো আপডেট হয় কি না। যেমন এই 22,250 তার কিন্তু বোনাস অ্যাপ্লিকেবল না। দেখি কোনো একটা মাসে তার সেলস আমি বাড়িয়ে দিই, দেখেন এখানে 50,000 করে দিলাম, দেখেন এই সেলের কালারও উঠে গেল লাল থেকে, এখানেও দেখেন তার সেলস বেড়ে গেল এবং বোনাস অ্যাপ্লিকেবল অটো চলে আসলো। তাহলে কিন্তু বিষয়গুলো অনেক মজার না? আপনি জাস্ট একবার করে রাখবেন, আজীবন এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। জাস্ট শুধু ডাটা বসাবেন, অটো দেখবেন আপনার এখান থেকে রিপোর্ট জেনারেট হচ্ছে। এখন ধরুন আপনার এই বিশাল বড় একটি ডাটা আছে, এখন আপনি খুঁজে বের করতে চান যে জনাব জাহিদ হাসান সে বোনাস পাবে নাকি পাবে না। তার নাম কোথায় এত খোঁজার সময় নেই, আপনার হয়তো তার আইডি নাম্বারটা জানা আছে,
তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা ফর্মুলা অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু এক্সেলের একটা অ্যাডভান্স ফর্মুলা, একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন। সেটা হচ্ছে VLOOKUP ফর্মুলা, ঠিক আছে? আপনি নাম দিয়েও সার্চ করতে পারেন, এমপ্লয়ি আইডি দিয়েও। সচরাচর আমরা অফিসে কিন্তু আইডি দিয়েই সার্চ করি। তো আমি এখানে VLOOKUP ফর্মুলা লিখব। আমি ইকুয়াল দিলাম, দেওয়ার পরে লিখতেছি VLOOKUP, দেখেন চলে আসছে। VLOOKUP মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। এটার উপরে ক্লিক করলাম, দেখেন লুকআপ ভ্যালু। সে বলতেছে কিসের উপর ভিত্তি করে সে ডেটা খুঁজবে। তো আমি এই সেলটা সিলেক্ট করে দিলাম। এখানেই হচ্ছে আমি আইডিটা লিখব, তাহলে অটো এখানে আমার ভ্যালু চলে আসবে। এরপরে টেবিল অ্যারে, কোন টেবিলে আমার ডেটাটা আছে। তো দেখেন VLOOKUP-এর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সে হচ্ছে বাম দিক থেকে ডাটা সার্চ করে। তো আমার যেহেতু আইডি নাম্বারের থেকে ডাটা সার্চ করা শুরু হবে, এই জন্য আমি আইডি নাম্বার থেকে শুরু করে এই টোটাল ডাটাটা সিলেক্ট করে দিব। যদি আপনি নাম দিয়ে সার্চ করতে চাইতেন তাহলে নাম থেকে শুরু করতে হতো। যদি আপনি সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করতে চাইতেন তাহলে সিরিয়াল নাম্বার দিয়ে সিলেক্ট করা শুরু করতে হতো। যেহেতু আমি শুধুমাত্র আইডি দিয়ে করব, এই জন্য আইডি থেকে ডাটা সার্চ করা শুরু করলাম, কারণ VLOOKUP একদম বাম পাশের আইডি দিয়েই সে ডাটা এই পাশে ডান দিকে খুঁজবে, তাছাড়া কিন্তু সে পারবে না। এরপরে আমি দিচ্ছি হচ্ছে কমা দিলে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, কোন কলামের ডাটা দেখাবে। এখন দেখেন এখানে তো অনেকগুলো কলাম আছে, যেখান থেকে আমি ডাটা সিলেক্ট করা শুরু করছি ওখান থেকে আমাকে কলাম গুনতে হবে। তো এটা 1 নাম্বার কলাম, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এইটা হচ্ছে 9। আমি বোনাসটা দেখতে চাই, তাহলে আমি যে 9 সিলেক্ট করব, করার পরে কমা দিব। দেওয়ার পরে আমি এখানে এক্স্যাক্ট ম্যাচের ডাটা দেখতে চাই। তো এইটার জন্য আমি এই যে ফলসের উপরে ক্লিক করলাম, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে ইন্টার দিলাম। দেখেন এখানে ANA দেখাচ্ছে, কারণ আমি তো এখানে কোনো ডেটা দিই নাই। এখন দেখেন আমি কোনো একটা যদি ভ্যালু দেখতে চাই, যেমন একটা লিখলাম RT1014, তাহলে দেখেন বোনাস অ্যাপ্লিকেবল। এই RT1014 তার বোনাস অ্যাপ্লিকেবল। দেখি তো আমরা RT1014কে, এই যে হাবিজ আবদুল্লাহ, তার দেখেন বোনাস কিন্তু অ্যাপ্লিকেবল। আমি এখানে আর একটা কলাম ইনসার্ট করে নেই, বুঝতে সুবিধা হবে। এভাবে এখানে হাতে লিখে দিব কেন, যদি এখানে ড্রপ ডাউন থাকতো তাহলে সুবিধা হতো। তো আপনি ড্রপ ডাউন কীভাবে করবেন দেখেন, এটার উপর ক্লিক করব, করার পর আমরা ডেটাতে যাওয়ার পরে দেখেন এখানে আছে ডেটা ভ্যালিডেশন। এই যে এটার উপর ক্লিক করব, করার পরে এনি ভ্যালু থেকে আমরা যাব হচ্ছে লিস্টে। যাওয়ার পরে সোর্স, কোথায় ডেটাটা আছে, এই যে এই পর্যন্ত আমি সিলেক্ট করে দিব। এখানে ক্লিক করব, আমি ওকে দিব। দেখেন এখানে ড্রপ ডাউনে সব চলে আসছে। জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন ড্রপ ডাউনে, এই যে আইডিগুলা বোনাস অ্যাপ্লিকেবল নাকি অ্যাপ্লিকেবল না চলে আসছে। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু ডাটা VLOOKUP ফর্মুলার মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। এখন এক্সেলের আর কিছু বেসিক ফর্মুলা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে আপনাদের কাছে মনে হতে পারে যে আপনি গুণ, ভাগ বা বিয়োগ এগুলা কিভাবে করবেন। তো আমাদের ফরম্যাট কিন্তু হয়ে গেছে, এটা প্রিন্ট সম্পর্কিত একটু পরে আমরা দেখব। এটা আমি ডিলিট করে দেই, ঠিক আছে? এখন ধরুন আপনার এখানে দুইটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 12 আর এখানে আছে 2, এই দুইটা বিয়োগ করবেন। আপনি জাস্ট ইকুয়াল দিবেন, 12 মাইনাস সাইন দিয়ে এই যে 2 দিবেন, এটা বিয়োগ হয়ে গেল। আমি এটা মুছে দিলাম। এখন যদি আপনি গুণ করতে চান, এই সেল গুণন চিহ্ন, এই সেল দিতে পারেন, গুণ হয়ে যাবে। অথবা আপনি এখানে একটা ফর্মুলা আছে, প্রোডাক্ট ফর্মুলা, এই যে প্রোডাক্ট, এটার উপর ক্লিক করবেন, করে এইগুলা সিলেক্ট করে দিবেন, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিবেন, এই যে গুণ হয়ে গেল। এখন যদি আপনি চান ভাগ করতে, সেক্ষেত্রে আপনি এখানে আবারও ইকুয়াল সাইন দিবেন, দেওয়ার পরে এই সেল ভাগ করবেন এইটা দিয়ে, এই যে ভাগ হয়ে গেল। এক্সেলের আরও কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা রয়েছে, যেমন আপনার এখানে যে ভ্যালুগুলো আছে এইগুলার ভিতরে আপনার সব থেকে বড় ভ্যালু কোনটা সেটা আপনি কিভাবে কাউন্ট করবেন। তো আপনি এখানে যাবেন, যাওয়ার পরে জাস্ট একটা ফর্মুলা লিখবেন MAX ম্যাক্স ব্র্যাকেট স্টার্ট, এই ভ্যালুগুলো সিলেক্ট করবেন, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিবেন। তাহলে এখানের ভিতরে দেখেন ম্যাক্সিমাম ভ্যালু যেটা, সেই ভ্যালুটা এখানে দেখিয়ে দিচ্ছে। একইভাবে যদি আপনি মিনিমাম ভ্যালুটি কাউন্ট করতে চান, MIN লিখবেন, ব্র্যাকেট স্টার্ট দিবেন, দেওয়ার পরে যে ভ্যালুগুলোর ভিতরে দেখতে চান সিলেক্ট করবেন, ব্র্যাকেট ক্লোজ দিবেন, ইন্টার দিবেন। দেখেন এখান থেকে মিনিমাম ভ্যালুটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। ফর্মুলাগুলো যত আপনি ভালো জানবেন তত আপনার ডাটা অ্যানালাইসিস করা কিন্তু সুবিধা হবে। এরপরে আপনার এখানে আসলে কতগুলা সেলে ডাটা আছে এটা আপনি কাউন্ট করতে চান, সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা লিখব, COUNT কাউন্ট ব্র্যাকেট স্টার্ট,
এরপরে আপনি এই ভ্যালুগুলো এখান থেকে সিলেক্ট করবেন, ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, দেওয়ার পরে ইন্টার দিবেন। দিলে দেখেন এখানে আমার টোটাল 23টা সেলে কিন্তু ডেটা আছে। যদি আমি এখানে একটা মুছে দেই দেখেন তাহলে কিন্তু 22টা সেলে ডেটা আছে সে বলতেছে। এখন কথা হচ্ছে এই সেলে যদি 22 এখানে যদি এ থাকে তাহলেও কিন্তু সে ডাটাটা কাউন্ট করছে না, সে শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু কাউন্ট করে। কিন্তু যদি আপনি চান যে নিউমেরিক্যাল প্লাস টেক্সট ভ্যালু দুইটাই কাউন্ট করুক, সেক্ষেত্রে আপনাকে কাউন্ট ফর্মুলার জায়গায় কাউন্ট এ ফর্মুলা ইউজ করতে হবে। আমি কাউন্টের পরে এ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি ইন্টার দিলাম। এখন দেখেন সে 23টা ভ্যালুই দেখাচ্ছে। আপনি এখানে যদি মুছে দেন তাহলে কিছুই দেখাবে না, আপনি এখানে যাই দেন না কেন এখানে সে কাউন্ট করে দেখাচ্ছে যে সবগুলা সেলে ভ্যালু আছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম শুধুমাত্র কাউন্ট ফর্মুলা যে সেটা হচ্ছে শুধু নিউমেরিক্যাল ভ্যালু কাউন্ট করে, আর কাউন্ট এ ফর্মুলা সে নিউমেরিক্যাল এবং টেক্সট দুইটা ভ্যালুই কাউন্ট করে। তো নিউমেরিক্যাল আর টেক্সটের ভিতরে পার্থক্য কি দেখেন, এই সেলে যদি আমি 12 লিখি তাহলে দেখেন এটা বামে ডানে চলে গেল, এটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। এখানে যদি আমি এ লিখি দেখেন এটা বামে থেকে গেল, এটা টেক্সট ভ্যালু। তো এক্সেল এইভাবে কিন্তু সে ফরম্যাটিং করে যে টেক্সটগুলোকে বামে দেখায়, নিউমেরিক্যালগুলোকে ডানে দেখায়। এখন অনেক ক্ষেত্রে আপনাদের কিন্তু এক্সেলে কোনো কিছু লিখলে ফরম্যাটিংয়ে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা এই ভ্যালুগুলো এখানে ইনপুট দেওয়ার পরে কোনো কিছু যদি ইনপুট দেন এখান থেকে আপনি এই ভ্যালুগুলা কি করবেন এখান থেকে চেঞ্জ করে দেখবেন। পার্সেন্টেজ অথবা শর্ট ডেট, লং ডেট, নাম্বার, জেনারেল যদি উল্টাপাল্টা অনেক সময় হয়ে যায়, ধরেন ডেট লিখছেন কিন্তু দেখাচ্ছে 12, 14, 16, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডেট ফরম্যাট করে নেবেন। একটু আগে আপনারা হয়তো খেয়াল করছেন এই ভ্যালুগুলার আগে আমি এভাবে 0155 লিখছি কিন্তু বামে 0 কিন্তু থাকে না। এক্সেলে দেখেন বামে 0 থাকে না। আপনি যদি মোবাইল নাম্বার লেখেন 01721 এভাবে লেখেন দেখেন বামে 0টা থাকতেছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, যে সেলগুলোতে আসলে আপনি মোবাইল নাম্বার লিখতে চান, ধরুন এখান থেকে এই পর্যন্ত আমি লিখতে চাই, সবগুলো সিলেক্ট করবেন, এই জেনারেল থেকে এখানে কি করবেন এখান থেকে টেক্সট করে দিবেন। এখন যদি আমি এখানে দেখেন মোবাইল নাম্বার লিখি দেখেন থাকবে, টেক্সট ভ্যালু হিসাবে সে রাখবে, কিন্তু যখন আপনি নিউমেরিক্যাল ভ্যালু হিসাবে দিবেন তখন কিন্তু থাকবে না। তো এরকমভাবে ভ্যালু টেক্সট হবে না নিউমেরিক্যাল হবে, এটার উপরেও কিন্তু এক্সেলে অনেক কিছু চেঞ্জ হয়। আবার ধরুন আপনি এখানে কোনো টাকার অঙ্ক লিখলেন, ঠিক আছে, লেখার পর আপনি যদি কমা দিতে চান তাহলে এখান থেকে ক্লিক করলে দেখেন এই যে অটোমেটিক কমা চলে আসবে। আর এটা দিয়ে আপনি ডেসিমেল বাড়ানো কমানো খুব সহজে কিন্তু করতে পারবেন। এরপরে আমরা এক্সেলের একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশন করা নিয়ে। যেমন আমি এখানে শিট 3তে গেলাম, এখানে আমার কিছু ডেটা আছে, আমি চাই যে এইটার কত পার্সেন্ট, তাই না? তো আমি কি করব, সিম্পলি এখানে ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে এই সেল ভাগ দিব হচ্ছে এই সেল, দেওয়ার পরে গুণ দিয়ে দিব হচ্ছে 100। দেখেন এই সেল ভাগ এই সেল গুণন 100, আমি ইন্টার দিলাম তাহলে পার্সেন্টেজটা চলে আসলো 20%। আমি এই পর্যন্ত যদি টেনে দেই তাহলে দেখেন কোনটার কত পার্সেন্ট এখান থেকে চলে আসছে। যদি আমি এখানে ভ্যালু চেঞ্জ করি দেখেন পার্সেন্টেজ কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে আমি হয়তো দিলাম 500, দেখেন চেঞ্জ হচ্ছে। এখন আপনি হয়তো চাচ্ছেন আপনি এত বড় ফ্র্যাকশনাল ভ্যালু চান না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই টোটাল ডাটা সিলেক্ট করে দেখেন এখানে আছে আপনার ইনক্রিজ ডেসিমেল আর ডিক্রিজ ডেসিমেল, এটার উপর যদি ক্লিক করেন তাহলে দেখেন 2টা করে সংখ্যা বা 3টা করে সংখ্যা আপনি দেখতে পারবেন। এবং আপনাকে আগেও বলেছিলাম ফর্মুলার কোনো কিছু যদি আপনি কপি করে কোনো জায়গায় নিয়ে বসাতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে যেটা করতে হবে পেস্ট স্পেশাল জিনিসটা ইউজ করতে হবে। এখন এক্সেলে আরও একটা জিনিস আমরা দেখে নিব, সেটা হচ্ছে ফিল্টার সম্পর্কিত। দেখেন এখানে আমার কিছু ডেটা আছে, আপনি ফিল্টার করে দেখতে চান, আপনার এত ডেটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি টোটাল এখান থেকে এই সেলের উপর ভিত্তি করে যদি ফিল্টার করতে চান সিলেক্ট করবেন, করার পরে হোম থেকে আপনি যাবেন হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টারে, ফিল্টারের উপর ক্লিক করবেন। এখন ধরেন আপনি এখান থেকে দেখতে চান অনেকগুলো ডেটা আছে, আপনি চান হয়তো নাম্বার ফিল্টার করতে, এই যে গ্রেটার দেন, আপনি হয়তো চান যে 20,000-এর উপরে যে ভ্যালুগুলো আছে ওইগুলো আমাকে দেখাও, তাহলে দেখেন 20,000-এর উপরে যে ভ্যালুগুলো আছে সেইটাই শুধু দেখাচ্ছে। এখন আপনি আবার এটার উপরে ক্লিক করলেন, এখন আপনি এটার উপর ক্লিক করে সিলেক্ট অল দিলে আবার সবটা কিন্তু চলে আসবে। একইভাবে আপনি হয়তো এখান থেকে এমপ্লয়ি নেম অনেকগুলো নাম আছে, শুধু আতিফ আকাশকে দেখতে চান, ওকে দিলে শুধু আতিফ আকাশের ভ্যালুটা কিন্তু এখান থেকে দেখাবে, বাদ বাকিটা দেখাবে না। এখন যদি ফিল্টার আপনি উঠিয়ে দিতে চান এখানে সিলেক্ট করে শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে ফিল্টার উঠিয়ে দিলেই কিন্তু উঠে যাবে। এরপরে আপনি যদি এক্সেলে কোনো কিছু ফাইন্ড করতে চান, অনেক বড় ডেটা আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই টোটাল ডেটাটা কন্ট্রোল এ বাটন প্রেস করে সিলেক্ট করবেন, ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গিয়ে আপনি এখান থেকে ফাইন্ডের উপর ক্লিক করবেন, করার পরে আপনি এখানে হয়তো লিখবেন যে জাহিদ হাসান, লিখে সার্চ দিলেন ফাইন্ড অলে, দেখেন জাহিদ হাসান কোথায় আছে,
এই যে এখানে সিলেক্ট হয়ে গেছে, খুব সহজে আপনি ফাইন্ডও করে নিতে পারবেন। অথবা আরেকটা জিনিস এক্সেলে ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে সর্ট করা সম্পর্কিত ডাটা। যেমন আমি এখান থেকে এই পর্যন্ত টোটাল ডাটা সিলেক্ট করলাম, করার পরে আমি রাইট বাটন ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে সর্টে যাব, যাওয়ার পরে কাস্টম সর্টে যাব, যাওয়ার পরে দেখেন মাই ডাটা হ্যাজ হেডার্স, এটার উপরে ক্লিক করা থাকলে এই যে হেডার্সগুলো দেখেন এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমি হেডার জানুয়ারি, এখানে জানুয়ারি সিলেক্ট করলাম। জানুয়ারির উপরে ভিত্তি করে আমি ডাটাটা সর্ট করতে চাই, যে আমি ধরেন দিলাম যে লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে আমার বেশি টাকার ভ্যালুগুলো উপরে আসবে, কম টাকার ভ্যালুগুলো নিচে আসবে। অর্থাৎ এই যে নামগুলা, এই নামের উপর ভিত্তি করে সবার জানুয়ারিতে কার সেলস বেশি সেটা উপরে যাবে। আমি এখানে ওকে দিলাম, তো দেখেন এই যে এই সিরিয়াল নাম্বার কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন আপনার এই যে জানুয়ারিতে সেলস যার বেশি সেই অনুযায়ী আমার ডাটাটা দেখেন সর্ট হয়েছে। দেখছেন এখানে 40,000 টাকারগুলো আসছে, তারপরে 35, তারপরে 30, 25, 15, এইভাবে আপনি টোটাল ডাটাটাকে কিন্তু বিভিন্ন প্রয়োজনে সর্ট করেও নিতে পারবেন। এরপরে আপনার এই টোটাল ডাটার ফরম্যাটিংও আপনি চেঞ্জ করে নিতে পারবেন। অর্থাৎ এইটার যে ফরম্যাটিং করছেন এতক্ষণ ধরে আপনার ভালো লাগছে না, আপনি টোটাল ডাটা সিলেক্ট করবেন, এই যে হোম থেকে ক্লিয়ারে যাবেন, ক্লিয়ারে যাওয়ার পরে যে ক্লিয়ার ফরম্যাট সিলেক্ট করলে দেখেন সব ফরম্যাটিং কিন্তু এক মুহূর্তেই নাই হয়ে গেছে। এখন আমি Ctrl Z প্রেস করে আগের অবস্থানে চলে আসি। এভাবে আপনি ফরম্যাটিংও চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আরেকটা জিনিস নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে ডাটা ট্যাবের আন্ডারে আছে ডাটা, সেটা হচ্ছে টেক্সট টু কলাম। এই জিনিসটা খুব প্রয়োজন হয় আমাদের। যেমন আপনাদেরকে আমি যদি বোঝাই, এখানে আমার যে নামগুলো আছে এই নামগুলো কিন্তু স্পেস দিয়ে লেখা, কিন্তু এই নামগুলো আমি আলাদা করতে চাই। সালে একটা সেলে যাবে, হাসান আর একটা সেলে যাবে, বা শাহিন মোল্লা আছে, শাহিন একটা সেলে যাবে, মোল্লা আর একটা। এই নামগুলো যে শুধুমাত্র স্পেস দিয়ে হবে এমন না, কমা দিয়ে হতে পারে বা বিভিন্ন রকম। যেমন আমি এখানে দুইটা যদি আপনাদেরকে দেখাই, রায়হান কমা তানজিম কমা জুবায়ের, এরপরে লিখলাম আতিফ কমা খালিদ কমা মাহবুব, এইভাবে লিখলাম। এখন এরকম অনেক ডাটা থাকতে পারে, আপনি চান যে রায়হান একটা সেলে যাবে, তানজিম একটা, জুবায়ের। আপনি বলবেন যে আমি তো ম্যানুয়ালি লিখে দিব, কিন্তু ম্যানুয়ালি লিখতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হবে যদি আপনার হাজার হাজার ডেটা এরকম থাকে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ডাটাটা সিলেক্ট করবেন, ডেটা থেকে যাবেন টেক্সট টু কলামে, যাওয়ার পরে দেখেন এই যে ডেলিমিটেড সিলেক্ট থাকবে, যাওয়ার পরে দেখেন এখানে ডাটাটা এইভাবে দেখাচ্ছে। আমি নেক্সটে যাব, যাওয়ার পরে ডাটাটা কি দিয়ে ডিভাইডেড করা আছে, দেখেন এই যে কমা সিলেক্ট করব, ট্যাবটা উঠিয়ে দিব, দেখেন ডাটাটা আলাদা ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দিলাম। এখন বলছে ডেস্টিনেশন কোথায় দিব, আমি এটার উপর ক্লিক করে এই সেলটা দেখিয়ে দিই। ঠিক আছে, আবার এখানে ক্লিক করলাম, ফিনিশ দিলাম। দেখেন কি সুন্দর এই নামগুলো আলাদা আলাদা সেলে কিন্তু চলে আসছে। দেখছেন এই যে আমি যদি অল বর্ডার করে দেই, দেখেন আলাদা আলাদা সেলে, অথচ ছিল এইভাবে। এটা যদি আপনি করতেন আপনার কত সময় আসলে প্রয়োজন হতো। এখন আপনি হয়তো বললেন যে আমি তো আলাদা করে ফেলছি, আমার তো আসলে আবার পূর্বের জায়গায় ফেরত যাওয়া দরকার, ধরেন এটা ডিলিট হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন, সেজন্য আপনার অপশান আছে, এক্সেলে একটা ফর্মুলা আছে কনক্যাটিনেট। দেখেন আমি ইকুয়াল দিলাম, দেওয়ার পরে লিখলাম কনক্যাটিনেট, এই যে এখানে চলে আসছে। দেওয়ার পরে টেক্সট 1, আমি এই টেক্সটটা সিলেক্ট করলাম, কমা দিলাম। দেওয়ার পরে আপনি হয়তো এই দুইটা টেক্সটের মধ্যে আগের মতো কমা রাখতে চান, তাহলে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি এই যে কমা দিলাম, আবার ডাবল ইনভার্টেড কমা দিলাম। দেখেন এটা কেন দিলাম, আপনার প্রথমে এই টেক্সটটা আসবে, আসার পরে এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে কমাটা সেইটা আসবে। এরপরে আবার এটা সিলেক্ট করলাম, কমা দিলাম, ডাবল ইনভার্টেড কমা, কমা, ডাবল ইনভার্টেড কমা। এরপরে আমি কি করলাম, আবার কমা দিলাম, দিয়ে টেক্সট 3 সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এই পর্যন্ত টেনে দিলাম, হয়ে গেল। দেখেন কি কাজটা করছি। আমি যদি ফর্মুলা বারে যাই, খেয়াল করেন, প্রথমে কনক্যাটিনেট, আমার প্রথম যে সেলটা দেওয়ার পরে কমাটা হচ্ছে ফর্মুলার কমা, প্রথম কমাটা। এরপরে টেক্সট 2 দেওয়ার কথা আমার, তাই না? টেক্সট 2 এর জায়গায় আমি একটা এক্সট্রা কমা দিব। এরপরে আমার এই যে এই সেলটা সিলেক্ট করলাম, আরও এক্সট্রা কমা দিলাম, দিয়ে টেক্সট 3তে সিলেক্ট করলাম। এইভাবে আপনি কনক্যাটিনেট ইউজ করতে পারেন। কিন্তু এখান থেকে যদি কোনো একটা মুছে যায় এটা কিন্তু চলে যাবে। তো সেক্ষেত্রে কী করবেন, এই ভ্যালুগুলো সিলেক্ট করবেন, করে আবার এখানে গিয়ে পেস্ট স্পেশালে যাবেন, গিয়ে যে ভ্যালু হিসাবে পেস্ট করবেন। দেখেন এখন কোনোটা যদি মুছেও যায় আপনার কিন্তু এইগুলো যাচ্ছে না। বিষয়গুলো কিন্তু অনেক দারুণ। আপনি চান যে আপনার এই ফর্মুলার শিটটা যেন কেউ ইউজ করতে না পারে, আপনি শুধুমাত্র করতে পারেন। সেক্ষেত্রে রিভিউর আন্ডারে আছে প্রোটেক্ট
শিট আর প্রোটেক্ট ওয়ার্কবুক। যদি আপনি প্রোটেক্ট শিটের উপর ক্লিক করেন তাহলে শুধু এই শিটটা প্রোটেক্ট হবে, আর যদি প্রোটেক্ট ওয়ার্কবুক দেন তাহলে কি হবে, টোটাল শিটটাই কিন্তু আপনার প্রোটেক্ট হয়ে যাবে, কেউ ওপেন করতে পারবে না। তো আপনি এখান থেকে শিট বা ওয়ার্কবুক যে কোনো জিনিসই কিন্তু এখান থেকে আপনি প্রোটেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এখন আমি এগুলা এখান থেকে ডিলিট করে দেই। এখন আমরা ফাইনালি দেখব এক্সেলের প্রিন্ট সম্পর্কিত। এক্সেলে কিন্তু অনেক মানুষ আছে যারা প্রিন্ট নিয়ে খুব ঝামেলায় পড়ে। যেমন আমার প্রিভিয়াস ডাটাটাতে যদি আমি ফিরে যাই, যাওয়ার পরে ধরুন আমি এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+P বাটন প্রেস করলে দেখেন কি হচ্ছে, এখানে কিছু ডাটা আসছে রিপোর্ট পর্যন্ত। দেখেন দ্বিতীয় নাম্বার পেজে গিয়ে বোনাসটা এখানে আসছে, আর এখানে কিছু জিনিস আছে, কিন্তু এইটা বাদেই আমি প্রিন্ট দিতে চাই। তো আমি কি করলাম, ধরুন আমি মনে করছি তাহলে এইটুকু সিলেক্ট করে নিয়ে Ctrl+P বাটন প্রেস করে এখান থেকে আমি দিলাম হচ্ছে প্রিন্ট সিলেকশন। তাহলে দেখেন 2 নাম্বার পেজে শুধু এইটুকু আসছে না। কিন্তু আপনি যদি এমন হয় এই পেজে এতটুকু আসলো আর এই পেজে এইটুকু আসলো, তাহলে কিন্তু খুব খারাপ দেখাবে। আবার যদি আপনি পোর্ট্রেট ওরিয়েন্টেশন দেন তাহলে কিন্তু অবস্থা আরও খারাপ। তো আমি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমি পেজ সেটআপে যাওয়ার পরে দেখেন মার্জিন আছে। আমি এখান থেকে প্রথমে মার্জিন একটু কমিয়ে দেখতে পারি। এই যে আমি মার্জিন কমিয়ে দিলে দেখেন এক পেজে কিন্তু চলে আসছে। তো মার্জিন কমিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন, অথবা দেখেন আপনি এখানে কিছু অপশান পাবেন। আমি মার্জিনে আবার বাড়িয়ে দেই, মার্জিনে গেলাম, মার্জিন এখানে যা ছিল বাড়িয়ে দিচ্ছি। দেখেন তাহলে কিন্তু এই পেজে আসছে না। এখন আপনি যে নো স্কেলিং আছে এখান থেকে দেখেন ফিট অল কলাম অন পেজ, এটার উপর ক্লিক করলে দেখেন সমগ্র কলামগুলো এক পেজে চলে আসবে। এক্সেলের পুরাতন ভার্সনগুলোতে এটা আপনি নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে যে পেজে গিয়ে অ্যাডজাস্ট টু আছে, এখান থেকে আপনি অ্যাডজাস্টের এই যে রেশিওটা কমিয়ে বাড়িয়ে নিয়েও বিষয়টা দেখতে পারেন। আপনার এক্সেলে যে বড় ডাটা বা কোনো ডাটাকে প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে এইভাবে আপনি বিভিন্ন ট্রিক অ্যাপ্লাই করে দেখতে পারেন, ঠিক আছে। আর এখান থেকে দেখেন এই যে পেজ, কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত প্রিন্ট দিবেন। যদি অনেকগুলো পেজ থাকে আপনি এখান থেকে পেজ 1 থেকে পেজ 2 এইভাবে কিন্তু আলাদা আলাদা পেজও প্রিন্ট করে নিতে পারবেন। বিগ ডাটা প্রিন্ট সম্পর্কিত আরেকটি বিষয় না বললেই নয়। যেমন আপনি ধরুন এখানে Ctrl+P বাটন প্রেস করার পরে আপনি এখান থেকে করে দিলেন হচ্ছে ল্যান্ডস্কেপ। করার পরে খেয়াল করুন আপনার এই একটা পেজ আছে, আপনি যদি 2 নাম্বার পেজে যান দেখেন এই পেজে আপনার কিন্তু হেডারটা নেই, 3 নাম্বার পেজেও কিন্তু হেডারটা নেই, 4 নাম্বার পেজেও নেই। কিন্তু আপনি চান যে আপনার প্রতিটা পেজে প্রিন্ট করার সময় হেডারটা যেন আসে, যেন আপনি বুঝতে পারেন খুব সহজে। সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন, সেক্ষেত্রে আপনাকে সিম্পলি একটা কাজ করতে হবে। সেটা হলো আপনি যাবেন পেজ লেআউটে, যাওয়ার পরে প্রিন্ট টাইটেলস এখানে যাওয়ার পরে দেখেন রো টু রিপিট অ্যাট টপ, এটার উপরে ক্লিক করে যে রোটি শুধুমাত্র প্রতি পেজে রিপিট করতে চান এটার উপরে ক্লিক করবেন। যদি একাধিক থাকে তাহলে একাধিক এইভাবে সিলেক্ট করবেন। আমার যেহেতু আমি একটা সিলেক্ট করছি, করার পরে এখান থেকে ওকে দিলাম। এখন যদি আমি Ctrl+P বাটন প্রেস করি, দেখেন প্রিন্ট প্রিভিউ দেখি। আমি এখান থেকে নো স্কেলিং দিয়ে আপনাদেরকে দেখাই। অনেক বড় ডেটা তো, যদি আপনি এখান থেকে এক পেজে আনতে চান তাহলে কিন্তু অনেক ছোট হয়ে যাবে। তো আমি নো স্কেলিং দিয়ে বোঝাচ্ছি। দেখেন এখানে এই নাম্বার পেজেও কিন্তু টাইটেলটা আসছে, পরেও আসছে, তারপরেও আসছে। দেখেন প্রতি পেজে কিন্তু টাইটেলটা খুব সুন্দরভাবে চলে আসছে। আপনি প্রিন্ট দিলেও হয়ে যাবে। একইভাবে দেখেন এখানে যে টাইটেলটা আছে, আপনি যদি নিচের দিকে যান এইটা কি আপনি কিন্তু বুঝতে পারবেন না। কিন্তু যতই আপনি নিচের যান, যদি এই জিনিসটা ফ্রিজ থাকতো অর্থাৎ প্রতিটা পেজেই দেখাতো তাহলে কেমন হতো, যেমন আমি আপনাদেরকে বোঝাই। আমি এখানটাতে ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে ভিউতে। আমরা এখানটাতে ক্লিক করার পরে ভিউয়ে যাওয়ার পরে দেখেন ফ্রিজ পেন্স, আমি এখানে দিলাম ফ্রিজ পেন্স, এটার উপরে ক্লিক করলাম। এখন যদি দেখেন আমি যত নিচের দিকে যাই না কেন আমার এই টপ রোটা কিন্তু সবসময় ফ্রিজ থাকছে, তাহলে আমি বুঝতে পারবো কোনটা কী জিনিস। কিন্তু আগে যখন ফ্রিজ ছিল না, যদি আমি এই যে আনফ্রিজ করি দেখেন তখন কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কোন কলামে কি আছে। তো এইভাবে আপনি খুব সহজে এখানে ক্লিক করে অথবা ফ্রিজ পেন্সে গিয়ে ফ্রিজ টপ রো করলে দেখেন আপনি খুব সহজেই ফ্রিজ করে দেখতে পারবেন। তো আশা করি এক্সেলের এই কোর্সটা আপনাদের বাস্তব জীবনে অনেক উপকারে আসবে। আপনারা নিজেরাও এক্সপার্ট হবেন এবং আপনার বন্ধুরা যারা এক্সেল সম্পর্কে ধারণা কম তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।